স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ৮। লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। তৌসির কেরামত আলীর বুকে কোপ মারতেই কোচের আগায় ঝুলে যায় একটা কাক। আসলে এটা কেরামত আলী না, এটি একটি খবিস জিন ছিল। এই জিনটা এই বিলের কারণ। এই বিলটা বড্ড দোষী। এই জিনগুলো মানুষের রূপ নিয়ে মজা করে, কোনো সময় আবার কোনো সময় মেরেও ফেলে। তৌসির কেরামত আলীকে চুপচাপ থাকতে দেখে বুঝে গিয়েছিল এটি জিন। সাথে পানির কলকল শব্দ ওর কানে বেজেছে, তাই সাথে সাথেই জিনকে ওপরে পাঠিয়ে দিয়েছে। কেরামত আলী পানিতে পড়ে আছে খানিকটা পেছনে। তৌসির কাকটাকে কোচের আগায় নিয়ে গিয়ে ওকে এক হাতে টেনে তুলতে তুলতে অন্য হাতে কোচের আগায় সেটে থাকা মরা কাকের দিকে তাকিয়ে কটাক্ষ করে বলে, এই দেখ টুটুটের পুলা, জিনও আমার কাছে রেহাই পেল না। কেরামত পানি থেকে উঠতে উঠতে বলে, খবিসের বাচ্চা যাইত্যা ধরছিল পানির মধ্যে ভাই, আমি তো কই এই শেষ জীবন। তৌসির কাকটা পানিতে ফেলে দিতে দিতে বলে, আমাদের মরার ধান্দা করতে গিয়ে নিজে দয়ালের দরবারে চলে গেল। এই বলে সামনে আগাতে থাকে। এই যে জিন মারা এগুলো প্রথম না, কিন্তু তৌসিরের জীবনে আরো অনেক সময় এমন ঘটনা ঘটেছে, বিধায় তৌসিরের ভয় নেই অন্তরে। ওরা দুইজনেই এটাকে স্বাভাবিকভাবেই নেয়। মাছ যখন ধরতে এসেছে মাছ ধরেই যাবে। কেরামত আলী নিজের ভেজা লুঙ্গি কোমরে গুছতে গুছতে বলে, ভাই আর ধরবেন নাকি আজকা চইলা যাবেন? না ধরমু, চইলা যামু কেন? জিনের টুট্টুরে টুট্টুর ডরাইয়া লাভ আছে। আচ্ছা চলেন। বুঝলি কেরামত, মাছরে যেই দাম বাজারে, একটা মাছ এখন মাইরা খাইতে পারলে ৩০০-৪০০ টাকা বাইচা যাইব। কেরামত আলী থমকায়। এদের এত টাকা করি থাকার পরও এত কিপটামি করে? কেরামত হাবলার মতো হেসে বলে, হ ভাই, হক কথা বলতে বলতে হাঁটু পানি অবধি ওরা আগায়। আর একটুখানি সামনে আগাতেই পানি নড়ে ওঠে। এটা একটা বড় গজার। তৌসির ওর দেখা পেয়ে পাওয়ার সাথে সাথে কোচ দিয়ে কোপ মেরে সেটি কোচের মাথায় নিয়ে নেয়। মাছের পেট ফুরে যায়, পিঠ দিয়ে বেরিয়ে আসে কোচের লোহার কাঁটাটুকু। তৌসির কোচটা খাড়া করে, পানি থেকে উঠতেই বলে, চল আইস তোর ভাবিরে দিয়া রান্দামো। কেরামত এটা শুনে মুখ বাঁকিয়ে বলে, রান্না করবো ভাবি চান এই রাইতে? তৌসির পারে উঠতে উঠতে বলে, রানবো, আমি জামাইয়র, সব করবো আমার কথায়, করলেই হইল। এদিকে নাজা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে। ঘুম থেকে উঠে নিচে চুল বাঁধা দেখে নিরুদ্দাক অবাক হয়েছিল, কারণ ওর সম্পূর্ণ মনে আছে যে ও চুল খোলা রেখে ঘুমিয়েছিল। এর মধ্যে তৌসিরও ঘরে নেই। অনেক ভেবে অজু করে নিয়ে নামাজে দাঁড়িয়েছে, কারণ সময় পার হয়ে যাচ্ছিল তাহাজ্জুদের। ওর বিড়ালগুলো ঘুমিয়ে আছে এখনো। নাজা আজ ওদের তোলেনি। রাত ৮ রাকাত নামাজ পড়ে মোনাজাত শেষ করে বসে বসে দুরূদ পড়ছিল। তখনই তৌসির ঘরে আসে। এসে দেখে নাজা নামাজের পাটিতে নীরব বসে আছে। নাজাকে নামাজ পড়তে দেখে মনে মনে বলে ওঠে, আমার মতো এমন পাপীর কপালে এমন হেকমতকারী রানী কেমনে জুটল? এসব আজে বাজে চিন্তা মনে নিয়ে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে রইল তৌসির। তারপর নাজাকে ডাক দিয়ে বলে, নাজা শুনছ? তৌসিরের ডাক শুনে নাজা পিছন ফিরে তাকায়। চুপচাপ নামাজের পাটির দিকে এক দৃষ্টে তাকিয়ে বসে থেকে উত্তর দেয়, না শুনছি না, আমি কালা। তৌসিরের কথায় বুক ঝেড়ে শ্বাস ফেলে সামনে গোতে গোতে বলে, এক মুখ মাইরে টুট টুট টুট। এই বলে নাজার পাশে এসে দাঁড়ায়। 2 হাত কোমরে রেখে একটু তাড়া দিয়ে বলে, রান্নাঘরে যাও, ওইখানে বড় একটা মাছ ধরে আনছি, ওইটা বানাও, কাম করো গিয়া। নাজা তৌসিরের আদেশ শুনে কিন্তু তাও তৌসিরের দিকে তাকায় না, চুপচাপ পাটির দিকে তাকিয়ে উত্তর দেয়, আমি এসব কাজকর্ম পারি না করতে। তৌসির নাজার উত্তরের প্রতিবারের মতে বিরক্ত হয়। বিরক্তি গলায় বলে, কামকাজ যখন পারিস না তাহলে হাঙ্গা বইলি কেন? বাপের ঘরে লাউ কদু বিষ হয়ে থাকতি। নাজা তৌসিরের কথার মাথা নিচু করে রয়। তারপর কি একটা ফোন দিয়ে তৌসিরের দিকে নরম চোখে মুখ তুলে তাকায়। নাজার কালচে সবুজ চোখে এক নিরীহ হরিণের মতো চাহনি। তৌসির মন মাঝি গলে পড়তে শুরু করে। ইস, কতই না সুন্দর এই চাহনি, কি নীরব, কত না আবেশী।
এই চোখ জোড়াই যথেষ্ট তৌসিরকে আচ্ছা মতো ধ্বংস করে দেওয়ার জন্য। তৌসিরের ভেতরখানা ধরফর করতে থাকে এই চাহনি দেখে। তৌসিরের ঠোঁটে হাত দিয়ে কি একটা ভাবতে ভাবতে মুগ্ধ চোখে নাজার দিকে তাকিয়ে থাকে কিছু সময়। তখনই নাজা নরম গলায় বলে ওঠে, এভাবে বলছেন কেন? আপনি করে নিন না, আমি তো পারি না। নাজার এই নরম গলায় কথায় তৌসিরের চোখ উল্টে যায়। ও চোখ বড় বড় করে বিস্ময়ভাবে নাজার দিকে তাকায়। আর তাকাবেই না কেন? এত সুন্দর কথা, নাজার মুখে এমন সুন্দর কথা আর আকাশে চাঁদ হাতে পাওয়া সমান ব্যাপার তৌসিরের কাছে। তৌসির নাজার দিকে একটু ঝুঁকে নাজার থুতনিতে আলতো করে নিজের হাত রেখে বাচ্চাদের মতো মুখ করে আলতো সুরে বলে, এমন নাটক কইরা লাভ নাই, আমি তোমার এমন কথাই গলবো না গো বউ, কাম তোমারই করা লাগবো। নাজা তৌসিরের কথায় রেগে ফেটে ওঠে। তৌসিরের হাত নিজের থেকে ঝাড়ি মেরে সরিয়ে উঠতে উঠতে বলে, রাত দুপুরেও নাটক করতে হয়? এই বলে রুমের নামাজের হিজাবটা খুলে পাটিতে রেখে বিছানা থেকে ওড়না গায়ে জড়িয়ে দেয়। ওড়না গায়ে জড়িয়ে নিয়ে তৌসিরের দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলে, চলুন আমার সাথে, আমি একা ভয় পাই। তৌসির ওর কথায় সোজা হয়ে দাঁড়িয়ে টিটকারি মেরে বলে, ও আল্লাহ, তুমিও ভয় পাও? নাজা তৌসিরের কথায় ওর দিকে শুধু কঠোর চোখে তাকায়, কিন্তু কিছু বলে না, শুধুমাত্র রুম থেকে বেরিয়ে যায়। তৌসির ওর পিছু পিছু যায়। কি আর করবে, বউটা ওর বাচ্চা টাইপের, ভয় ডর পেতেই পারে। বউকে সেভ রাখা প্রয়োজন, এত সুন্দর বউ পেয়েছে, এটাই তো কপাল। নাজা রান্নাঘরে এসে দেখে ফ্লোরে একটা মাছ রাখা আছে বাউলে, মানে প্লাস্টিকের গামলে আর কি। নাজা বড় একটা বাটি নিয়ে এসে বসে পরে মাছ কাটতে। এসবও পারে ভালোই, বড় পরিবারে জন্ম হয়েছে বলে এসব টুকটাক কাজ নাজা পারে। তৌসির একটা চেয়ার টেনে ওর পাশে এসে বসে। নাজা একটা চামচ দিয়ে মাছের আঁশগুলো ছাড়াতে থাকে। মাছের আঁশ ছাড়াতে এক এক সময় এক একটা মাছের আঁশ উঠে উঠে নাজার নাকে মুখে লাগছে। এটা দেখে তৌসির খারাপই লাগে একটু তাই ভালোবেসে দেখিয়ে হাত বাড়িয়ে নাজার নাক থেকে আঁশটা তুলে দেয়। তৌসির একটু কেয়ারিং হওয়ার চেষ্টা করে আর কি, কিন্তু ওর বউয়ের তো এসব আহামরি লাগে না। নাজা চোখ বুজে জোরে জোরে শ্বাস নেয়, তারপর রুক্ষ গলায় বলে, হাত কেটে যাক আমার, তাহলে আপনার শান্তি হবে। তৌসির নাজা রুক্ষ গলার এই বাণী শুনে দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিতে দিতে বলে, মানুষের ভালা করতে নাই এই জগতে, তুমি করবা ভালা, কিন্তু তোমার পাশায় লাগাই দিব মন্দের আটা। তৌসিরের কথা শুনে নাজা কিরমির করে বলে, আমার ভালো করা লাগবে না আপনার। তৌসির নাজার কথায় নাক মুখ কুচকে ছিটকে নেয়, না না ম্যাডাম, আপনার ভালো আমার খারাপ কেমনে করবো কন্ত, এটা কি সম্ভব? নাজা মাছটা মাথা কাটতে কাটতে তৌসিরের দিকে চেয়ে বলে, না সম্ভব না, শয়তান মানুষের ভালো কখনোই করে না, আর আপনি খারাপ না, আপনি একটা নিকৃষ্ট, বুঝলেন? তৌসির খানিকটা তাচ্ছিল্যের হাসি এসে বলে ওঠে, হ দুনিয়ায় যত সব খারাপ আর যত নিকৃষ্ট সবই তো আমি, তুমি আর তোমার বাপসা ছাড়া তো দুধে ধোয়া তুলসী পাতা। নাজা মাছের মাথা কাটতে কাটতে তৌসিরের কথার প্রত্যুত্তরে শোধায়, হ্যাঁ, আমার বাপ চাচারা ধোয়া তুলসী পাতা, তা আমি জানি, আপনার মনে করিয়ে দিতে হবে না, কথায় কথায় বাপ চাচার ঠ্যাং ধরে টানাটানি করবেন না। তোমার বাপ চাচার ঠ্যাং বেশি লম্বা, এই লেগেই টানি। নাজা এবার বড্ড বিরক্ত হয় তৌসিরের কথায়, তাই এবার ধমকে বলে, চুপ করুন তো, বড্ড বেশি কথা বলেন আপনি। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমার লাগে একটু কথা কইতে পারি না পারি কইতে মিঠা কথা, আর না পারি কইতে তিতা কথা। নাজা এবার তৌসিরের কথার কোনো প্রত্যুত্তর করে না, চুপচাপ উঠে যায়। মাছের আঁশ যে বাউলে রেখেছে সেটা বেসিনের দিকে রেখে বাটিটা ধুয়ে নেয়। তারপর কেটে রাখা মাছগুলো বেসিনে টেপে রেখে ধুতে ধুতে ঘাড় ফিরিয়ে তৌসিরের দিকে তাকায়। তৌসির সেই ছেঁড়া পাঞ্জাবিটা পরে আছে, এটা দেখে নাজা নাক মুখ কুচকে তারপর বলে, কি করবো এই মাছ, ফ্রিজে রেখে দেই? তৌসির চেয়ার থেকে উঠতে উঠতে বলে, হ্যাঁ রাখো, আর 2 টুকরো এখন ভেজে দাও, আমি আর কেরামত খামো। নাজা রান্নার কথা শুনে ছ্যাদ করে ওঠে, বলে, আমি রান্না করতে পারি না। তৌসির নাজার কথা শুনে মেকি হেসে উত্তর দিয়ে বলে, মেকি হেসে ওর দিকে পা ফেলে এগিয়ে এসে বলে, চেষ্টা করো। তৌসির এত সুন্দর বাণীর প্রত্যুত্তরেও নাজা তেরামি করে বলে, আমি রান্না করতে পারবো না, বলছি তো পারবো না, আপনি পারলে করুন। তৌসিরের মেজাজ এবার বিগড়ে যায়।
তাই টাস করে বলে ওঠে, টুটটুটে টুটটুট কথা তৈয়া চুপচাপ রান। বলে, আমার লগে হাঙ্গা যখন তোর হইছে, রান্না তো তোরই করা লাগবো, আমি খামো কি তুই না রানলে? নাজা ধমক খেয়ে কেঁপে ওঠে। হঠাৎ এমন ধমক দিবে আশা করেনি, তাই কেঁপে উঠল সে। নয়তো তৌসিরের ধমকে কেঁপে ওঠার মতো মেয়ে নাজা নয়। নাজা ধমক শুনে আর কিছু বলে না। 3 পিস মাছ রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দেয়। একটি বাটিতে 3 পিস রেখে দেখে তৌসির নাজাকে জিজ্ঞেস করে, তুমিও খাইবা নাকি? নাজা মশলা নিতে নিতে তিতাসুরে বলে, হ্যাঁ খাবো, আমার তো আপনার মতো রাত বিরাতে খাওয়া লাগে। তৌসির নাজার কথাই বুঝে যায় ও খাবে না, তাই সে তাড়াতাড়ি হাত বাড়িয়ে 1 পিস মাছ প্লেট থেকে নিয়ে নেয়। এটা দেখে নাজা হতবাক হয়ে ওর দিকে কটমট করে তাকায়। তৌসির নাজার চাওয়া দেখে বলে ওঠে, আমরা 2 পিস খামু, 1 পিস এক্সট্রা লাগবো না, মাছের বহুত দাম বাজারে, 1 পিস বাঁচলেও বাঁচবো। এই বলে ফ্রিজে মাছ রেখে দেয়। নাজা দাঁতে দাঁত পিষে সহ্য করে নেয়। মনে মনে ভাবছিল, ছি কতটা ছোট লোক, ছি। নাজা দীর্ঘশ্বাস আড়াল করে চুপচাপ এই 2 পিস মাছে পরিমাণ মতো মশলা দিয়ে নেয়। তৌসির মাছের পিস রেখে এসে ওর পিছে দাঁড়ায়। নাজা বিরক্তিতে আর শেষ নেই। 4 রাকাত নামাজ পড়তে পারেনি, রান্না করতে এসেছে, কিন্তু এখনো তৌসির হাড় কিপটামি দেখে, ওই যে কথাই আছে না, সময় দেখলে ব্যাঙ ও ঠ্যাং মেলে, তো নাজার হালটা এখন এমন হয়েছে। খুলে যায় ওর চুলের খোপা ধীরে ধীরে খুলে এলোমেলো হয়ে যায়। ছিটকে পড়ে চুল নাজার পিঠে। নাজা এখন কি করবে বুঝে পায় না। মশলা মাখানো হাত কিছুতেই দিশেবিধা না পেয়ে দিশেহারা বোধ করছে, কিছু ভেবে পাচ্ছে না। ঘুরে তৌসিরের পাঞ্জাবির বুকের অংশ নিজের মশলার হাত দিয়ে মুছে নেয়। সাথে সাথে ওর হাতে লেগে থাকা মশলা তৌসিরের পাঞ্জাবিতে লেগে যায়। হাত মুছে নিয়ে তাড়াতাড়ি করে অবাধ্য কেশরঙ্গ গোটায় খোপা করতে থাকে নাজা। তৌসিরের জানতো বেরিয়ে যাওয়ার উপক্রম। কি করলো এইটা নাজা? পাঞ্জাবি ছিঁড়ে ভেবেছিল হয়তো নাজাকে দিয়ে সেলাই করিয়ে পড়বে, কিন্তু এখন তো নাজা পাঞ্জাবিতে দাগ লাগিয়ে দিল। এখন কি হবে? 1200 টাকা দিয়ে গত ঈদে কিনেছিল, 3 মাসও হয়নি, নষ্ট হয়ে গেল, লস হয়ে গেল এবার বড্ড। লস হওয়া যেতে দেওয়া যাবে না। এমনিতেই জীবনে মানেই লস, আর এই লস হতে দেওয়া যাবে না। তৌসির নাজার পাশে এসে দাঁড়িয়ে মাথা হালকা কাত করে ওর দিকে কঠোর চোখে তাকিয়ে বলে, কি করলা এডি? নাজা তৌসিরের কথার তোয়াক্কা না করে বলে, কি করলাম আবার, কই দেখাই? তৌসির দাঁত চেপে বলে, টুট ছাড়াই দিমো, চুপচাপ ধুইয়া দিও। আমিই তো ধুয়ে দেই। আপনি ধুয়েছেন বিয়ের পর থেকে আপনার কাপড়? এই বলে নাজা গ্যাসের তাওয়া বসাতে নেয়। হাড় কিপটে তৌসিরের কলিজা ধরে যায় এটা দেখে। তৌসি তাড়াতাড়ি বলে ওঠে, গ্যাসের চুলায় কেন লাকড়ির চুলায় বসাও, গ্যাস সিলিন্ডারের দাম 1400 টাকায় উঠে গিয়েছে। সরি। নাজা এটা শুনে ফুস করে শ্বাস ছেড়ে তৌসিরের দিকে দগ্ধ চোখে চেয়ে বলে, এমন কেন করছেন? এই রাত্রিরে আমি কিভাবে আগুন ধরাবো? খুব কষ্ট হবে। করে নেই আজ গ্যাসে। তৌসির মন নাজার এই আদুরে কথাই শুনে একটু গললেও, কিন্তু তারপর এদিক ওদিকে এক পলক তাকিয়ে বলে, আমাদের বাড়িতে গ্যাসের চা ছাড়া অন্য কিছু করা হয় না, তাই লাকড়ি চুলায় আগুন ধরাও। এটা বলল কারণ আজকের অভ্যাস আগামীকালের অভ্যাস। আজ যদি ও রান্না করতে দেয় তাহলে আগামীকালও নাজা রান্না করবে। আর বকে বেশি লাই দেওয়ার মতো মানুষ তৌসির নয়, তাই কষ্ট হলেও নাজাকে লাকড়ির চুলাই করতে হবে রান্না। তৌসিরের কথা শুনে নাজা কঠোর চোখে এক নজর তৌসিরের দিকে তাকায়, তারপর চোখ ফিরে লাকড়ির চুলায় আগুন ধরানোর জন্য লাকড়ি দিতে দিতে মনে মনে বলে, এক খবিশ কিপটার সাথে সংসার করতে হবে। ছি, এই ছোট লোকই কারবার মানুষ কিভাবে করে? এত ছোট লোক মানুষ কিভাবে হতে পারে? ওয়াক্তু সামান্য গ্যাসের জন্য এত কথা, না জানি কত কি দেখতে হবে আর শুনতে হবে এই জীবনে। তৌসি নাজাকে নিজের কাজ করতে দেখে এবার নিজে 2 প্লেট ধুয়ে পরিমাণ মতো ভাত নিয়ে নেয়। সাথে ফ্রিজ থেকে 2 টুকরো লেবু আর 2 কাঁচামরিচ নিয়ে নেয়।
এগুলো মরে গেল তৌসির করতো না, রান্নাঘরে তো সে আসেই না, কিন্তু কি করবে এখন, বউ তো। বউকে বেশি কষ্ট দিলে আবার কলিজা খুঁতখুত করে, তাই নিজে একটু করে নিচ্ছে যতটুকু পারছে আর কি। নাজা মাছ ভাজতে দিয়ে একটা পেঁয়াজ আর যা যা লাগে কেটে নেয়, তারপর মাছ দুটো পিস ভেজে ভাত দিয়ে রাখা 2 প্লেটে রেখে দেয়। ঘেমে নিয়ে একাকার অবস্থা খারাপ একদম, একটা এসি ফ্যান কিচ্ছু নেই। নাজা নিজের ওড়না দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে তৌসিরের দিকে তাকিয়ে বলে, নিয়ে যান। তৌসির এক নজর ঘেমে লাল হয়ে যাওয়া নাজার দিকে তাকায়, ভেবেছিল একবার তাকাবে তারপর চোখ ফিরিয়ে নেবে, কিন্তু আর হলো না, চোখ সেই ঠেকেই গেল। সুন্দর যে এই মেয়েটা, গরমে ঘেমে ওর অবস্থা মুখখানি রক্তলাভ হয়ে উঠেছে, কিন্তু সূর্যোদয় আকাশে জ্বলে ওঠা আগুন রাঙা আভার মতো গাল দুটো লাল হয়ে উঠেছে, পূর্ব পলাশ ফুলের ন্যায় তপ্ত কিন্তু মোহনীয়। ঘামে ভেজা রক্তিম ঠোঁটে জোড়া শিশির স্নিগ্ধ জবা ফুলের মতোই লালিময় ভরপুর হয়ে আছে। বড্ড কোমল ও আকর্ষণীয় লাগছে ওই অধৈর্যরা। হেমন্তের ঘন পঙ্খচিস রক্তক্ষণ নয়ন দুটি। নাজার এই পাল্লা নয়ন ক্লান্তি থাকলেও ঝরে পড়েছে অসীম মায়া। ওর শোভন নাসিকা ঘামে ভিজে একদম বেহাল। ওর নাসারন্ধ্র দেখে মনে হচ্ছে শিশিরের ধোয়া পাহাড় চূর্ণ, এর ওপর কপাল উপচে পড়েছে ছোট ছোট চুল। তৌসির নাজার এই লাল হয়ে যাওয়া মুখ দেখে ফিসফিস করে বলে, কাম করে নাই একটুও, আর দেখাই মনে হইতাছে কাম কইরা দুনিয়া উল্টাই দিছে। নাজা গরমের তালে কিছু শোনে না, চুপচাপ বেরিয়ে যায় রান্নাঘর থেকে। জান পালাও পালাও বলছে, শুধু জীবনটাই তেজপাতা আর কিছু না। এত গরম। তৌসির নাজাকে যেতে দেখে আর কিছু বলে না, প্লেটগুলো খাওয়ার রুমে নিয়ে যায়। ওইখানে কেরামত আলী পাটি বিছিয়ে বসে আছে। ওদের বাড়িতে ডাইনিং টেবিল এসব নেই, সবাই নিচে বসে খায় পাটি বিছিয়ে খাওয়ার রুমে। তৌসির প্লেটগুলো পাটিতে রাখতে রাখতে বলে, যা কেরামত, হাত দিয়া ফ্রিজ থেকে ঠান্ডা পানি আর গ্লাস লই আয়। কেরামত আলী উঠতে উঠতে বলে, যাইতাছি ভাই, ভাবির হাতে খাওন বইলা কথা, আইজ ইচ্ছা মতো খামো। তৌসির মেকি হেসে বলে, দেখি কোন টুটটুট রানছে, তোমার টুটটুটের ভাবি। নাজা রুমে এসে ওয়াশরুমে যায়, ঘামে ভিজে গেছে একেবারে, গোসল করে নেয়। গোসল করতে করতে ফজরের আজানও পড়ে যায়, তাই অজুও করে একেবারে বের হয়ে কাবার থেকে নিজের তেলের বোতল নেয়, হাতে পায়ে মাখবে বলে। নাজা এক্সট্রা কিছু মাখে না, লোশন আর অলিভ অয়েল তেল ছাড়া। তেল বের করে দেখে তেলের বোতল শেষের দিকে, তাড়াহুড়ো করে বিয়ে বোধহয় কিছু কেনা হয়নি, যা ছিল তখন আপাতত তাই নিয়ে এসেছে। এক ফোঁটা তেল হাতে তালুতে নিয়ে মেখে নেয় মুখে আর হাতে, তারপর তৌসির ঢেকুর দিতে দিতে ঘরে ঢুকতে ঢুকতে বলে, রান্না ভালোই মজা হয়েছে, তালুকদারের মাইয়া পেট ভরা বইরা খাইলাম ভাত। নাজা তৌসিরের কথায় ওর দিকে তাকায়। ছেঁড়া মশলা দাগযুক্ত সাদা পাঞ্জাবি পরা, লুঙ্গি গজা হাঁটুর ওপর অবধি, এক অলগোছের মধ্যে বেশ সুন্দর লাগছে ওকে, অগোছার মধ্যেও ভালো লাগছে ওকে, কিন্তু নাজার চোখ সুন্দর লাগছে না। নাজা চোখ ফিরিয়ে এনে কাবাটে তেলের বোতলে রাখতে রাখতে বলে, এই যে শুনছেন? তৌসির ওর কথায় শুনে নেয়, জি শুনছি। নাজা পিছনে ঘুরে ওর মুখ পানে নিরলস চোখে তাকিয়ে বলে, আমার ব্যবহার করা তেল শেষ হয়ে গেছে, এনে দিবেন? তৌসির ভুরু কুচকে প্রশ্ন করে, কি তেল মাখো? আমি অলিভ অয়েল তেল মাখি। এনে দিবেন? তৌসির অলিভ অয়েলের কথা শুনে নাক মুখ ছিটকিয়ে বলে, নবাবের বেটি, বাজারের জিনিসপত্রের যে দাম, সরিষার তেলেই গায়ে মাখো, অলিভ অয়েল আর মারাইও না। তৌসির এই সীমাহীন কিপটামি দেখে নাজার চুপ থাকতে পারে না, মন চায় উষ্টা মারতে ওকে, কিন্তু এই মনের চাওয়া পূরণ হবে না। নিজেকে দমিয়ে নাজা দাঁতে দাঁত চেপে বলে, এত কিপটামি করেন কেন আপনি? টাকা পয়সা কি করবেন, কবরে নিয়ে যাবেন? তৌসির ফাজলামি করে মাথা নাড়িয়ে বলে, তো কবরের পাশে রাইখা দিমু। নাজা গা জ্বলে ওঠে, রাগে টাস করে বলে ওঠে, দেখেন আপনার এই কিপটামির কারণে আপনি মরবেন, ছি কত ছোট লোক আপনি। তৌসির নিজের লুঙ্গি বাজ কোমর থেকে উঠাতে উঠাতে দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার টুটুটের লগে তোমার মুখও ফাড়তে হইব দেখতাছি, নয়তো তোমারে ধমাইতে পারতাম না। নাজা গা ঘিন ঘিন করে ওঠে। এমন নিকৃষ্ট কথা শুনে নাজার শরীর ঝিঝিয়ে ওঠে, ছি কত নোংরা আপনি। হ আমি নোংরা, আমি ড্রেনের পানি
আমি ড্রেনের পানির থেকেও নোংরা, তাতে তোর কি? এই বলতে বলতে নাজার সামনে এসে দাঁড়ায়। তৌসি নিজের সামনে আসতে দেখে নাজা পিছে ঘুরতে ঘুরতে বলে, আমারই তো সব, আপনার মতো নোংরার সাথে সংসার করতে হবে যে আমার। এই বলে নাজা সামনের দিকে এগিয়েতে থাকে। তৌসির পিছন থেকে ওকে জাপটে ধরে নাজার চুলগুলো খোলে, নাজার গলায় নাক মুখ ঠেসে ধরে। নাজা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়, গা ঘৃণায় পুড়ে যাচ্ছে, অন্তর অন্তর ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। তৌসিরও কিভাবে ছুটছে, না জানি কি আবদার এটে বসে, এভাবে কেন আবদ্ধ করছে তৌসিরকে হঠাৎ। নাজার মন খুটখুট করতে করতে শুরু করেছে। নাজা দুহাত দিয়ে তৌসিরকে ঠেলে দিয়ে, কিন্তু তৌসির সরে না। নাজা উল্টো তৌসির দুই কাঁধ ধরে শক্ত করে ওর পেটের সাথে চেপে ধরে। নাজার দম বেরিয়ে আসতে চায় এতে। নাজার শরীর ঝাঁঝিয়ে কেঁপে ওঠে। তৌসির নাজার কাঁধে নিজে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে নাজার গলার দিকে হাত বাড়ায়। নাজা এটা দেখে কিরমির করে চোখ বুজে নেয়। তৌসির নাজার গলায় নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুল বুলিয়ে নেয়, ফিসফিস গলায় বলে, গলায় বেশি ব্যথা পেয়েছিলে? এখনো রাগ ফুসতেছ মনে মনে? নাজা দাঁত চেপে তৌসিরের হাত নিজের গলা থেকে সরিয়ে নিয়ে বলে, না, রাগ করব কেন? আপনার ওপর রাগ করার কোনো অধিকার আছে? আপনি বিয়ে করেছেন কিনে নিয়েছেন, এখন মারলেও ভালো আর কাটলেও ভালো। আপনার রাগ আপনার ওপর আদৌ খাটে? আমার রাগ আপনার ওপর আদৌ খাটে? তৌসিরের শান্ত নরম মেজাজটা নাজার কথায় বড্ড গরম হয়ে যায়। নাজাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নাজার গাঢ় থুতনিতে চেপে ধরে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। তৌসির ক্লিন শেপ করা মুখটা এখন নতুন করে ছোট ছোট খোঁচা খোঁচা দাড়ি উঠেছে। এই দাড়িগুলো বেশ ধার লাগছে, আর এখন সেগুলো নাজার ঘাড় কাঁধে ত্বকে বিঁধছে, আর ঘাড় কাঁধের ওপরে পড়ছে তৌসিরের উষ্ণ শ্বাস। নাজা খুব কষ্ট হচ্ছে, এই মুহূর্তে সব সামলাতে হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি প্রাণ পাখি উড়াল দিবে নিজ গন্তব্যে। তৌসির কিরমির খেয়ে উঠে বলে, একটু রোমান্টিক মোডে আইলাম, অমনি তোমার টুট 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 কথা শুনে হয়ে গেল দুর্বল। নাজা এখন আর নড়ে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, উত্তর দেয় না। এখন এইসবের সময় নয়, ফজরের নামাজ পড়তে হবে, ছাড়ুন। তৌসির ছাড়ে না। তৌসির ওকে একইভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে আর নরম সুরে বলে, তোমারে জড়াইয়া ধরলে কেন জানি মনে হয় পৃথিবীর সব সুখ আমার হইয়া গেছে। তৌসিরের কথায় নাজা আলতো সুরে বলে, আর কত সময়, আজান হয়ে গেছে, নামাজ শেষে ধরবেন, এখন ছেড়ে দিন। তৌসির নাজার গালে আবারও নিজের ঠোঁট ছোঁয়ায়। গম্ভীরভাবে নাজা কেঁপে ওঠে, সাথে সাথে তৌসির ওকে বলে, না আর ধরবো না, আমার আবার সবসময় মুড আয় না এসব প্রেম ভালোবাসায়। এই বলে নাজাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে নাজা ছিটকে দূরে সরে যায় তৌসিরের থেকে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, রাক্ষসের মতো শরীর দিয়ে জড়িয়ে ধরেন। এই বলে এক গ্লাস পানি হাতে নিয়ে বিছানায় বসে খেতে শুরু করে। এই ফাঁকে তৌসির নিজের পাঞ্জাবি খোলে নাজার দিকে ছুড়ে দিয়ে বলে, এইটা ভালো মতো ধুইয়া সেলাই কইরা দিও। 1200 টাকা দিয়া কিনা 12 মাসও পড়তে পারি নাই। এই হুকুম ঝরে তৌসির কাবার থেকে আরেকটা লুঙ্গি নিয়ে বাথরুমের দিকে চলে যায়। নাজা পানি খেয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। না জানি কি হয়, আজ না কাল তৌসির নিশ্চয়ই নিজের অধিকার নিয়ে নেবে। তখন নাজার কাছে নিজের বলতে কিছুই আর রইবে না। নাজা তো নিজের ইজ্জত বুঝি, নাজা তো নিজের এই ইজ্জতকে বুঝাবার পর থেকে তালহা ভাইয়ের ভেবে এসেছে। তবে আজ কেন এত নিষ্ঠুর সমাপ্তি হবে এই ভাবনার? কেন এমন হচ্ছে? তৌসির শাওয়ারে নিজের শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে। তৌসিরের মন খাবলাচ্ছে, নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে বড্ড। কি করবে বুঝে পায় না। চারদিকেই মরণ, যেদিকে যায় সেই দিকেই যন্ত্রণা। আগামীকাল সমাবেশে তন্ময় চাচার, সকালে গিয়ে সব চেক দেওয়াতে হবে নিজ থেকে, নয়তো বোমা টোমা থেকে যেতে পারে। শত্রুদের তো আবার অভাব নেই, যে যেভাবে পারে অমনেই ধরে যাইতা দেয়। জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে, তোমার আবার দেখা হবে কখন কে জানে। জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে, তোমার আবার দেখা পাবো কখন কে জানে। দূরে যাও, সরে যাও, রেখে যাও কিছু স্মৃতি, তোমার আমার জানি আবার একটি জন্ম আমার কবু হবে না, জানি আবার এমন কবে।
এমন করে তোমায় দেখা পাবো, না জানি আবার একটি জন্ম কবু হবে না, জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। গানটি বাজে স্লো বিটে স্পিকারে। নিজের বারান্দায় বসে ইকরাব বসে বসে গান শুনছে। দেশে আসার পর থেকে ঘুমের ইঞ্জেকশন নিতে নিতে শরীরের অবস্থা ধ্বংসপ্রায় কেল্লার মতো। ফজরের আজান হয়েছে একটু আগে, সূর্য উদয় হচ্ছে ধীর স্থিরে। ঘুম নেই চোখে, আজ ঘুমের ইঞ্জেকশন দেয়নি ওকে ওর স্বার্থপর বাপ চাচারা, তাই আজ একটুখানি বিরহে পড়ছে। ইস, কি ভাগ্যর, কত নিষ্ঠুর ভাগ্য। নিজের প্রিয়তমাকে পেল না তো পেলই না, সাথে সাথে না পাওয়ার বিরহে একটু ফুটতেও পারছে না। সিগারেট টানছে, চোখ মুখ লাল হয়ে উঠেছে, নীলচে চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। নিয়তির নিষ্ঠুর ছাপে আজ তলিয়ে গেছে ওর নিষ্পক চাহনি। ও পেলই না আর ওর আপন প্রিয়তমাকে। বুকের ভেতরটা চিৎকার করতে করতে গলা অব্দি এসে আটকে গেছে। ইকরাব লালচে চোখে বুক ভরা শ্বাস ফেলে। হাতে ফোনের স্ক্রিনে একটা ফটো, যা নাঝার পান্না নয়নের। ইকরাব নাঝার আখিদয় জুম করে দেখতে থাকে। অসহায় চোখে এই নয়ন শুধু নয়ন নয়, তা এক অব্যক্ত প্রেম, ইকরাবের না পাওয়া আকাঙ্ক্ষা। এমন সময় গানের একটা লাইন এসে কানে বাজে। জানি আবার একটি জন্ম, আবার কবু হবে না, আমার কবু হবে না। এই লাইনটা শুনে নাঝার মায়াময়ী মুখখানা ইহরামের চোখের সামনে ভেসে ওঠে। সাথে সাথে ইরহাব আহত সুরে বলে ওঠে, তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা কোনো লালসা ছিল না, বরং ছিল এক নিরুপায় চাওয়া। এই জন্ম যদি ব্যর্থ হয়, পূর্ণজন্ম তবে কেবল কল্পনা। মাথা নিচু করে নেয় এই বলে চোখ বেয়ে টুপটাপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে কর্ণপথ হয়। আবারও দুইটা লাইন, খণ্ড লাইন। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না, জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। সাথে সাথে ইকরাব আফসোসের সুরে বলে, তোমার আপন করার তীব্রতা আমার ফেলে শেষ সব শ্বাসটুকু অর্তি। এই বলে হাতের পৃষ্ঠা দিয়ে চোখ মুছে নিতে নিতে নিজেকে বোঝায়, জানি পূর্ণতা দূরের স্বপ্ন, তাও এই জন্মে তোমায় আমার বলার যে ব্যাকুলতা, তা জন্মান্তরেরও ঊর্ধ্বে। যে প্রিয়তমা একটা অন্ধকার পুরনো স্যাঁতস্যাঁতে ঘরে বসে আছে 27 বছরের এক রমণী, তার চোখে মুখে অবস্থা ভয়াবহ। চোখ দুটো লাল হয়ে আছে, কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে মণিদয়। ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, মাথার চুলগুলো কাদার মতো মাখা, শুকিয়ে গিয়ে বিশ্রী জট বেঁধে গেছে। পরনে কাপড় ছেঁড়া, শরীরে অল্প অল্প কাপড়ের টুকরা লেগে আছে ধুলো, ময়লা আর অজানা দুর্গন্ধে আচ্ছন্ন পুরোটা শরীর তার। 4 দিন ধরে খাবার জোটেনি। অভুক্ত দেহ নাভি পর্যন্ত শুকিয়ে গিয়েছে, গুটিয়ে গেছে। জিভ হাতখানেক লম্বা হয়ে গেছে, তৃষ্ণায় বেরিয়ে আসছে। অথচ আশেপাশে কোথাও এক ফোঁটা পানি নেই। চারপাশে অন্ধকার, কেবল একটি দরজা, সেটি বাইরে থেকে শক্ত করে আটকানো। দেওয়ালে ছোট ছোট ফাঁক দিয়ে আসা ম্লান আলো ছাড়া আর কিছু নেই এই কারাগারে। তার সামনে রাখা আছে এক শুকনো বাসি, 2টো রুটি আর 1 গ্লাস ঘোলাটে পানি। ক্ষুধার যন্ত্রণায় মেয়েটি সেই বাসি রুটি কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। প্রথমে রুটিটি শেষ করতে না করতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, গলায় রুটি আটকে গেল। হাঁপাতে হাঁপাতে সে হাত বাড়িয়ে গ্লাসের পানি তুলে নেয়। তীব্র তৃষ্ণায় এক কুলি গিলে ফেলে, আরেক কুলি মুখে দেয়, কিন্তু গলায় দিয়ে নামতে পারছে না। সে পানি ছিল ড্রেনের পচা পানি। সাথে সাথে মনে হলো গলার ভেতর বড় কোনো মাছের কাঁটা বিঁধে গেছে। মেয়েটার বুক ফেটে কাশতে শুরু করলো। চোখ দিয়ে পানি নয়, এবার রক্ত ঝরতে শুরু করেছে। মুহূর্তের মধ্যেই সেই রক্ত চোখ থেকে গড়িয়ে পড়ে, বেরোতে থাকে। যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটা গলা চেপে ধরে ছটফট করতে থাকে। একসময় গলা ফেটে ধপধপ করে রক্ত পড়তে শুরু করেছে। মাথাটা টাস টাস করে লুটিয়ে পড়ে স্যাঁতস্যাঁতে পোকার ভরা মাটির ওপর। আধমরা মাছের মতোই শরীরটা কাঁপতে কাঁপতে ছটফট করতে করতে তার প্রতিটা শ্বাস হচ্ছে মৃত্যুর করাল থাবার মতোই শেষ লড়াই। পোকাগুলো ওর কান চুলে বেজে গেছে, কামড়াচ্ছে। কামড়াতে থাকা এত মেয়েটুকু জানে সাপে চিৎকার করতে চায়, কিন্তু পারে না, গলায় কাটা আটকে যাওয়ার জন্য।
ওকে এমন করতে দেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি পিশাচের মতো হেসে বলে, দেখ মাগি কেমন লাগে মাগিগিরি করতে, আমগোর সাথে করতে আইছিলি না, এবার বোঝ।